বাঙালির সারা বছরের ট্যুর প্ল্যানে যে জায়গাটি একবার না একবার থাকবেই, বা যদি কখনো দুদিনের দুর্দান্ত রোড ট্রিপের সাথে কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছা হয়, তাহলে প্রথমেই আমাদের মাথায় আসে আমাদের বেড়াতে যাওয়ার সেকেন্ড হোম ডেস্টিনেশন শান্তিনিকেতন তথা বোলপুর। দুর্গাপূজার দশমীতে উমার বিদায় যখন মন ভারাক্রান্ত, তখনই হঠাৎ বেরিয়ে পড়লাম রবি ঠাকুরের দেশে। এক্সপ্রেসওয়ের উপর দিয়ে অসাধারণ ড্রাইভিং এক্সপিরিয়েন্স গেইন করে গাড়ি যখন ইলামবাজার জঙ্গলে ঢুকলো, তখন জঙ্গলের আশেপাশের পরিবেশ জানিয়ে দিল আর খুব বেশি দূরে নেই বোলপুর। শান্তিনিকেতনে বেড়াতে এলে বরাবরই আমার পছন্দ লোকালয়ের কোলাহল থেকে দূরে প্রকৃতির কাছে থাকা। সেই উদ্দেশ্যেই এবারে এগিয়ে চললাম খোয়াইয়ে বিখ্যাত রামশ্যাম ভিলেজ রিসোর্টের দিকে। ভ্রমণপ্রিয় বাঙালি শান্তিনিকেতনের রামশ্যামের নাম শোনেনি এমন মেলা ভার। তাও বলে রাখি, এই রিসোর্টটি সিলেক্ট করার কারণগুলি হলো, এই রিসোর্টটি একেবারে সোনাঝুরি জঙ্গলের মধ্যে অবস্থিত। এই রিসোর্টটি থেকে বেরালেই খোয়াইয়ের হাট শুরু, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট এই রিসোর্টের অসাধারণ খাবার। ও সর্বশেষ সন্ধ্যার পরে এই রিসোর্টের আশেপাশে সোনাঝুরি জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটা, যার অভিজ্ঞতা আপনাকে এখানে আবার আনবে। রিসোর্টের একদম সামনেই এই বিল্ডিংটার গ্রাউন্ড ফ্লোর ও ফার্স্ট ফ্লোরে জঙ্গল ভিউ এসি ডাবল বেড রুমগুলি রয়েছে। উভয় ফ্লোরেই এই রুমগুলির ভাড়া 2500 টাকা করে। আমরা আছি, এই দুটো রুম নিয়েছি, এই রুম নাম্বার 3 আর এই রুম নাম্বার 4, মানে দুটোই পাশাপাশি রুম। এই রুমগুলো অ্যাকচুয়ালি ফেয়ার আমরা ওয়েবসাইটের থ্রু দিয়ে বুক করেছিলাম। এই রুমগুলোর ভাড়া মোটামুটি 2500 মতো। এই রুমগুলো জাস্ট ফার্স্ট ফ্লোরে রুম আছে, এই সেম রুম আছে গ্রাউন্ড ফ্লোরে। এই রুমগুলোকে বলা হয়েছে যে এগুলো সোনাঝুরি জঙ্গল ভিউ রুম। সো এই রুমগুলো ব্যালকনি থেকে মোটামুটি এরকম বসার জায়গাও আছে। এই ব্যালকনি থেকে মোটামুটি সোনাঝুরি জঙ্গলের এরকম একটা ভিউ আমরা দেখতে পাই। এই যে ভিউটা আমি দেখাচ্ছি, এই রামশ্যাম রিসোর্ট
সামনের দিকে জঙ্গল ভিউ রুমগুলি ছাড়াও ভিতরে আরও কিছু এসি ডাবল বেড ডিলাক্স রুম আছে গ্রাউন্ড ফ্লোর ও ফার্স্ট ফ্লোরে এই বিল্ডিংয়ের, যেগুলির ভাড়া 2000 টাকা। যেহেতু এগুলি জঙ্গল ফেসিং নয়, এই রুমগুলির ডিটেলস, ট্যারিফ এবং এই রিসোর্টের রুম বুকিংয়ের জন্য তার ওয়েবসাইটের লিঙ্ক আমি নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এরপর রুমে লাগেজ রেখে ফ্রেশ হয়ে লাঞ্চের জন্য নিচে নামতেই শুনতে পেলাম উমার বিদায়ের ঢাকের শব্দ। দেখলাম এই সোনাঝুরি হাটের মধ্যে দিয়েই একটি মাতৃ প্রতিমা বিসর্জনের জন্য যাচ্ছে। দুর্গা মার বিদায়ের এই শেষ আনন্দের মুহূর্তটুকুতেও আমরা সামিল হয়ে গেলাম। এরপর এই সোনাঝুরিতেই দেখতে পেলাম আরেকটি প্রতিমা মণ্ডপ, নাম হিরালিনী দুর্গোৎসব। জানতে পারলাম এই দুর্গাপুজোটি হয়ে থাকে সোনাঝুরি অতিথি নিবাস তথা দুর্গাবাড়িতে। আদিবাসীদের নিয়ে 2000 সালের গোড়ার দিকে বাঁধন দাস নামক এক জনৈক শিল্পী এই পুজোটি শুরু করেন। এখানে শান্তির প্রতীক হিসাবে দেবীর হাতে অস্ত্র নয়, 10টি হাতেই ফুল তুলে দেওয়া হয়। তাই ঠিক করলাম পরে কখনো পুজোতে যদি শান্তিনিকেতন আসি তাহলে এই রিসোর্টটিতে থাকার চেষ্টা করব, যাতে দুর্গা পুজোকে খুব কাছ থেকে ফিল করতে পারি। এই সোনাঝুরি অতিথি নিবাস তথা দুর্গাবাড়ির কন্ট্যাক্ট নাম্বার ও ডিটেলস আমি নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এরপর অবশেষে চলে এলাম রামশ্যামের সামনে আজকে লাঞ্চের জন্য। এসেই দেখি এই রিসোর্টের সামনেই, রিসোর্ট থেকেই একটি বাউল গানের আয়োজন করা হয়েছে। সেই বাউল গানের অনুষ্ঠানেই এখন আমরা সামিল হলাম। রামশ্যামের খাবার নিয়ে নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না। শান্তিনিকেতন ভ্রমণের এখন অন্যতম আকর্ষণীয় হলো এই রামশ্যামের মাটন থালি। শান্তিনিকেতনে বিশেষত খোয়াইয়ের হাটে এলে এই রামশ্যাম রিসোর্টের অথেন্টিক বেঙ্গলি থালি কিন্তু মাস্ট ট্রাই। লাঞ্চের পর এখন বিকেলে আমরা চলেছি এই বোলপুরেরই একটি অন্যতম পুরনো দুর্গাপুজো সরুল রাজবাড়ির দুর্গাপুজো দেখতে। সোনাঝুরির হাট থেকে সরুল রাজবাড়ির দূরত্ব প্রায় 5 কিলোমিটার। গাড়িতে সময় লাগবে মাত্র 10 মিনিট। প্রায় 300 বছর আগে সরুল দুর্গাপুজো শুরু করেছিলেন এই বংশের প্রতিষ্ঠাতা ভরতচন্দ্র। বর্তমানে যদিও এখানে দুটি পুজো হয়, বড় তরফের ও ছোট তরফের। পুজোর কটা দিন এখানে বসা মেলাও একটি বড় পাওনা। দেখতে পাচ্ছি
প্রায় 300 বছরের পুরনো এই রাজবাড়ি মেইনটেনেন্সের গুণে এখনও রাজকীয় মহিমায় বিদ্যমান। দালান ঘেরা এই রাজবাড়ির একদিকে রয়েছে বিশাল নাট মন্দির, সেখানেই হয় বাৎসরিক দুর্গাপুজো। বাইরে থেকে দেখলে ভিতরের আন্দাজ পাওয়া কঠিন। দশমীর সন্ধ্যাবেলা ঝাড়বাতির আলোয় সুসজ্জিত রাজবাড়ির দুর্গাপুজো দেখা ছিল আমাদের উপরই পাওনা। চিরাচরিত সাবেকি ঘরানার প্রতিমা, থিম আর জাঁকজমক দেখা অভ্যস্ত শহরের চোখে হঠাৎ যেন কিছুটা আরাম দেয়। আমরা পৌঁছেছিলাম সন্ধ্যেবেলা। পুজো শেষ হয়ে গেলেও তখনও প্রতিমা ছিল। দুর্গাপুজোর দিনগুলোতে এখানে প্রবেশ অবাধ থাকে। রাজবাড়ির দালান, ডাকের সাজের দুর্গা প্রতিমা, ঝাড়বাতি, সিঁড়ির আলপনা, এই সব কিছু যেন জায়গাটির মধ্যে একটা হেরিটেজ ভাইবস এনে দেয়। হয়তো এবার পুজোতে না আসলে এত কাছ থেকে হারিয়ে যাওয়া এই সাবেকি দুর্গাপুজো, সেই দুর্গাপুজোকে কেন্দ্র করে গ্রামের একটি মেলার এসবের সাক্ষী হতে পারতাম না। সুরুল রাজবাড়ি থেকে বেরিয়ে সন্ধ্যাবেলা আবার চলে এলাম রিসোর্টের সামনে। দেখলাম এখনও রিসোর্টের সামনে বাউল গানের আসর পুরো দমে চলছে। সন্ধ্যাবেলা এখানে বসে বসে গান শুনতে শুনতে বেশ কিছুক্ষণ কাটিয়ে দেখলাম রিসোর্টের সামনেই গরম গরম তেলে ভাজা পসরা সাজিয়ে হাজির। ব্যাস, সাথে সাথে নিয়ে নিলাম চা আর সাথে ফ্রেঞ্চ ফ্রাই আর পেঁয়াজি। ইভিনিং স্ন্যাক্স খাওয়ার পর বেশ কিছুক্ষণ রংবাহারি বাউল গানের আসরে থেকে তারপর রাতে এই সোনাঝুরি জঙ্গলের মধ্যে নিস্তব্ধতাকে সঙ্গে করে একটু হাঁটাহাঁটি করে এখন চলে এসেছি আমরা এই রিসোর্টের ডাইনিংয়ে ডিনার করতে। দুপুরে অথেন্টিক বেঙ্গলি থালি ট্রাই করার পর রাত্রে ট্রাই করলাম রুটি, মিক্সড ভেজ এবং চিলি চিকেন। বেঙ্গলি আইটেমের মতো এখানকার চাইনিজ আইটেমের স্বাদও আমাদের মন ভরিয়ে দিল। আজ আমাদের ট্যুরের দ্বিতীয় দিন। সকালে ঘুম থেকে উঠে রিসোর্টের আশপাশটা একটু পায়ে হেঁটে ঘুরে নিলাম। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আকাশমণির ঝুলন্ত মঞ্জরির সোনালি রঙের শোভা দেখে নাম দিয়েছিলেন সোনাঝুরি। খোয়াইয়ের এক বিরাট অংশ জুড়ে শাল আর সোনাঝুরির এই বন। এখন প্রায় সকালবেলা, আস্তে আস্তে দোকানগুলো বসা শুরু হচ্ছে। একটু পরে এই হাট অন্য রূপে সেজে উঠবে। তার উপর আজ শনিবার, তাই আর কিছুক্ষণের অপেক্ষা এই জমজমাট এই শনিবারের হাটের। এক্ষেত্রে বলে রাখা ভালো,
এখানে শনিবার ছাড়াও অন্যান্য দিনগুলিতেও কিন্তু হাট বসে, কিন্তু সেদিন দোকানের সংখ্যা অনেক কম থাকে। এরপরে রিসোর্টে ফিরে গিয়ে লুচি ও ছোলার ডাল সহযোগে ব্রেকফাস্ট করে আবার বেরিয়ে পড়লাম আমরা। আজ শনিবার, এখন প্রায় সকাল 9টা। আজকে একাদশী, তার উপর দশমীর পরের দিন। সবে এখন জাস্ট সকাল 9টা, হাট সবে এখন বসতে শুরু করেছে। মানে বিভিন্ন জায়গা থেকে সব গাড়ি করে করে জিনিসপত্র নিয়ে সবে হাট বসতে শুরু করেছে। পুজোর জন্য নির্দেশিকা ছিল যে ষষ্ঠী থেকে দশমী অবধি এই সোনাঝুরির জঙ্গলে কোনো হাট বসতে পারবে না, কিন্তু আজকে একাদশী, তার উপর শনিবার, সো আজকে কিন্তু পুরো দমে হাট বসছে। এই কদিন খুব হাতে গোনা কয়েকটা দোকান মাত্র বসেছিল এই হাটে। আজকে কিন্তু মনে হচ্ছে পুরো ফুল ফেজডে। প্রায় 9টা থেকেই প্রায় সেই পুরনো চেনা আমাদের সোনাঝুরি সেই হাট কিন্তু আবার বসতে শুরু করে দিয়েছে। একে একে প্রত্যেক দোকানদাররা আসছেন, তারা তাদের জিনিস পসরা সাজিয়ে নিয়ে সবাই বসছে। এখন সকাল 9টায় অনেক যথেষ্টই ফাঁকা ফাঁকা আছে। এরপর দুপুরবেলা কিন্তু আরও যথেষ্ট বেশি ভিড় হবে। এখন চলেছি বোলপুরের একটি অত্যন্ত পুরনো জায়গা রায়পুর গ্রামের সিংহ রাজবাড়ির দিকে। সোনাঝুরির জঙ্গল থেকে এই সিংহ রাজবাড়ির দূরত্ব প্রায় 10 কিলোমিটার, সময় লাগবে প্রায় 20 মিনিট মতো। জায়গাটিতে পৌঁছে ভগ্নপ্রায় রাজবাড়ির অবস্থা দেখে বেশ ভৌতিক ও রোমাঞ্চকর লাগলো। বহু ইতিহাসের স্মৃতি বহন করে চলেছে এই রায়পুরের রাজবাড়ি। 1860 সাল নাগাদ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর আশ্রম প্রতিষ্ঠা করার জন্য এই রায়পুরের জমিটি কিনেছিলেন তৎকালীন রায়পুরের জমিদার প্রতাপ নারায়ণ সিংহের কাছ থেকে। প্রবেশদ্বার দিয়ে নিচু হয়ে ঢুকে রাজবাড়ির ভিতরে যেতেই দেখলাম তার ভগ্ন অবস্থা, এবং তার সাথে সাথে চোখ পড়ল একটা উঠোনে, যার চারিদিকে রাজবাড়ির ঘরগুলি বেষ্টিত রয়েছে। দেখেই মনে হলো এখানে অনেক বাংলা মুভি, যেমন যেখানে ভূতের ভয়, ভূত চতুর্দশী ইত্যাদি সিনেমার শুটিংও হয়েছে। চারিদিকে অদ্ভুত নিস্তব্ধতার মধ্যে শতাব্দী প্রাচীন সব গাছেদের মধ্যে দিয়ে মেঘরৌদ্রদের নিয়ে আলোর লুকোচুরি খেলা এখানে না এলে সত্যি ফিল করা যাবে না। রায়পুর রাজবাড়ি দেখে সোনাঝুরি হাটে যখন আবার এসে পৌঁছলাম, তখন প্রায় দুপুর। বেলা বাড়ার সাথে সাথে শনিবারের হাটও জমজমাট হয়ে গেছে। এবার শুরু হলো আমাদের সোনাঝুরি হাটের পরিক্রমা। দোকানিরা নানা জিনিসের পসরা সাজিয়ে নিয়ে বসেছেন। জঙ্গলের মধ্যে হাটের কেনাবেচা ও তার সাথে বংশীবাদকের আপন মনে বসে বাজানো বাঁশির সুর যেন এক অন্য জগতে নিয়ে যায়। এই হাট যতই ঘুরে দেখতে লাগলাম, ততই মনে হলো কি নেই। বিভিন্ন ইউনিক সাজসজ্জার সামগ্রী থেকে ঘর সাজানোর জিনিস সবই রয়েছে এই হাটে। হাতও নিষ্পিস করতে শুরু করে দিল এই সব কিছু দেখে। ফলস্বরূপ এরপর ঝোলায় একে একে ঢুকতে শুরু করলো প্রিয়জনদের জন্য গলার হার, কানের দুল, ব্যাগ, শাড়ি ও আরো অনেক কিছু। বিকেলের পড়ন্ত রোদে হাঁটতে হাঁটতে এবার শুনতে পেলাম মাদলের শব্দ ও তার সাথে দেখলাম ধামসা নৃত্য।
প্রকৃতির মাঝে জঙ্গলে ঘেরা লাল মাটির উপর সারি সারি দোকান। এমন শিল্প সমৃদ্ধ হাট আর পাওয়া যাবে কিনা দুষ্কর। এই যেন কোনো হাট বা দোকান নয়, এক শিল্প সংস্কৃতির সমাবেশ। হাটে কিনতে কিনতে প্রায় বিকেল হয়ে গেল। এই বিকেল বেলাতেই আমরা কলকাতাতে ফেরার উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। সব শেষে আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।